এই যা, ট্রেন তো চলে গেল। এখন কি করি? আগামীকাল কালী পূজা, যে করেই হোক আজ রাতের মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে, তা না হলে মা বাবার দাদু ভীষণ কষ্ট পাবেন যে। দাদা, পরের ট্রেন কটায় আসবে বলুন তো? আপনি যাবেন কোথায়? কৃষ্ণনগর যাব দাদা। রাত 8টায় কৃষ্ণনগর যাওয়ার একটা ট্রেন আছে। 8টায়? এখন তো মাত্র 7টা বাজে, আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি অখিল, কলকাতায় সরকারি চাকরি করি। কাজের চাপে আজ 2 মাস হলো গ্রামের বাড়ি যাওয়া হয় না। নতুন চাকরি, তাই ছুটিও নিতে পারছিলাম না। কিন্তু কালী পূজাতে বাড়ি না গেলেই যে নয়। আমি না গেলে দাদু বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন, তাই তো অফিসের কাজ শেষ করে রওনা দিয়েছি। কিন্তু স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছে। জানি না বাড়িতে ঠিক কটায় গিয়ে পৌঁছাবো। স্টেশন এক প্রকার ফাঁকা বলা যায়। আমি ছাড়া স্টেশনে আর কোনো যাত্রী ছিল না। হঠাৎ ট্রেনের পোপো শব্দে আমি উঠে দাঁড়ালাম। স্টেশনে ট্রেন এসে থামতেই আমি ট্রেনে উঠলাম। জানালার পাশে একটা সিটে হেলান দিয়ে বসলাম। সারাদিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই ক্লান্ত শরীরে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না। খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে ভয়ে আমি চমকে উঠলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে এসে থামল। আমি তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামলাম। আমি ছাড়া স্টেশনে আর কেউ নামলো না। পুরো স্টেশন একেবারে ফাঁকা ছিল। আমি আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না, এমনকি রেলওয়েতে কর্মরত কেউ ছিল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা বাজে। ভয়ে আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আশেপাশে কোনো রিক্সাও ছিল না, তাই পায়ে হেঁটে বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায়ও আমি দেখছি না। কিন্তু পায়ে হেঁটে যাওয়ার কথা ভাবতেই ভয়ে আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠল। স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে হলে খেজুরকাঠি শ্মশান পার হয়ে যেতে হয়। সাধারণত রাতের বেলা গ্রামের মানুষজন এই পথ দিয়ে খুব একটা আসা যাওয়া করে না, তাই এই নির্জন রাস্তা দিয়ে যাওয়ার কথা ভেবে আমার খুব ভয় করছিল। আবার এই অন্ধকার রাতে স্টেশনে একা থাকারও আমার সাহস ছিল না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ কারো গরম নিঃশ্বাস আমার পিঠে পড়তেই আমি চমকে উঠলাম। কে? পিছনে ঘুরে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আমি ভীষণ অবাক হলাম। স্পষ্ট অনুভব করেছিলাম কারো নিঃশ্বাস আমার পিঠে পড়েছে। ভয়ে ভয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম কালো চাদরে মুড়ি দেওয়া একটা লোক আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় হেঁটে যাচ্ছেন। আমার মনটা খুশিতে ভরে উঠল। আমার মনে থাকা সমস্ত ভয় সংকোচ মুহূর্তের মধ্যে কেটে যায়। শুনছেন? আরে মশাই, আপনাকেই বলছি, একটু দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। লোকটা আমার চিৎকার শুনেও দাঁড়ালেন না, এমনকি পিছনে একবার ঘুরেও তাকালেন না। আমি লোকটার এমন আচরণে খুব অবাক হলাম। তারপর আমিও লোকটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। এই যে শুনছেন, একটু থামুন না, আমি আপনার সাথে যাব, শুনছেন? আমি এত ডাকাডাকি করছি কিন্তু লোকটা কিছুতেই থামছেন না।
সে খুব তাড়াতাড়ি হাঁটছিল। আমি তার সাথে হেঁটে পেরে উঠছিলাম না। এবার আমার তার আচরণের সন্দেহ হলো। আমাদের গ্রামের কেউ এমন আচরণ করবার কথা নয়। লোকটা আবার চোর নয় তো? এমন কড়া গরমে ভারী চাদর মুড়ি দিয়ে আছে। যে করেই হোক তাকে আমার ধরতে হবে। আমি খুব তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। হঠাৎ আমি হোঁচট খেয়ে পড়ে যাই। সামনে তাকিয়ে আমি ভীষণ অবাক হই। লোকটাকে আমি আর দেখতে পেলাম না। মুহূর্তের মধ্যে লোকটা কোথায় যেন হারিয়ে গেল। আমি আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, আর তখনই একটা খেজুর গাছ থেকে ভয় আমার বুকটা কেঁপে উঠল। এখান থেকে শ্মশানের সীমানা শুরু হয়েছে। শ্মশানের আশেপাশে কিছু একটা জঙ্গল হয়ে আছে। আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে সেই জঙ্গলকে আরও ভয়ঙ্কর মনে হচ্ছে। সাধারণত আমাদের গ্রামের লোকজন এই পথ দিয়ে দিনের বেলায়ও খুব একটা যাওয়া আসা করে না, আর রাতের বেলা তো যাওয়া আসা করার প্রশ্নই আসে না। কিন্তু এই পথ ছাড়া আমাদের বাড়ি যাওয়ার আর কোনো পথ নেই। ঘুটঘুটে অন্ধকারে ঠিকমতো রাস্তা দেখা যাচ্ছে না। আমি সামনে আগানোর সাহস পাচ্ছি না। আবার স্টেশনে ফিরে যাওয়ার মতো আমার সাহস নেই। কি করব কিছুই বুঝে উঠতে না পেরে, কোনো উপায় না পেয়ে আমি বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। আমি খুব তাড়াতাড়ি হাঁটছি। কেন যেন মনে হচ্ছে আমার পিছনে পিছনেও কেউ হাঁটছে, কিন্তু পিছনে ঘুরে তাকানোর সাহস আমার নেই। ভয়ে আমার গায়ের পশমগুলো কাঁটা দিয়ে উঠল। আমি আরো দ্রুত হাঁটা শুরু করলাম। কিন্তু কি আশ্চর্য, আমি এত তাড়াতাড়ি হাঁটছি কিন্তু কিছুতেই যেন শ্মশানের সীমানাটা পার করতে পারছি না। পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না। ভয়ে আমার বুকের ভিতর ধুকধুক করছে। আমি মনে মনে ঈশ্বরের নাম জপ করছি আর হাঁটছি। হঠাৎ আমি পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম। কি আশ্চর্য, আমি এখনো খেজুর গাছের কাছেই আছি। এত সময় হেঁটে আমি একটু সামনে আগাতে পারিনি। ভয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু খুব অদ্ভুতভাবে বারবার ঘুরে ফিরে আমি শ্মশানের সামনেই চলে আসছি। আমার বুকের ভিতরের প্রাণ পাখিটা ছটফট করছে। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গিয়েছি। পানির তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবা আখিল। হঠাৎ বাবার কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম, কিন্তু আশেপাশে কোথাও আমি বাবাকে দেখতে পেলাম না। বাবা, তুমি তুমি কোথায় বাবা? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি এখানে, তোমার কাছেই। আমার মনে হলো বাবা শ্মশানের ভিতর থেকে আমায় ডাকছেন। কিন্তু এত রাতে বাবা শ্মশানে কি করছেন? বাবার আবার কোনো বিপদ হলো না তো? আমার মন খুব অস্থির হয়ে আছে। আমি বেশি কিছু ভাবতে পারছি না। তাড়াহুড়ো করে আমি শ্মশানের ভিতরে এগিয়ে যাই। কিন্তু কি আশ্চর্য, আমি ছাড়া শ্মশানের ভিতরে কেউই নেই। এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যে স্পষ্ট শুনেছিলাম বাবা আমায় ডাকছেন। ভয়ে ভয়ে আমার আশেপাশে তাকিয়ে দেখলাম শ্মশানের ভিতরে অনেক খুলি আর কঙ্কাল পড়ে আছে। প্রচন্ড ভয়ে আমার গা কেঁপে উঠল। সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। তাড়াহুড়ো করে আমি শ্মশান থেকে বেরিয়ে যেতে লাগলাম। আর তখনই কেউ আমার পিছন থেকে ডাকলো আর বলল, চলে যাচ্ছিস? আমি পিছনে ঘুরে তাকিয়ে চমকে উঠলাম।
আমি দেখলাম কালো চাদর মুড়ি দেওয়া লোকটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি খুব অবাক হয়ে বললাম, কে কে আপনি? এই অন্ধকারে শ্মশানের ভিতরে একা একা কি করছেন? তোর জন্য অপেক্ষা করছি। আগামীকাল কালী পূজা, আর তুই আজ বাড়ি আসবি তা আমি আগে থেকেই জানি। তাই বলে আমার জন্য শ্মশানে অপেক্ষা করতে হবে কেন? বাড়িতে অপেক্ষা করলেই পারতেন। বাড়ি গেলে কি আর আমি তোকে ধরতে পারতাম? প্রচন্ড ভয়ে আমি নিজের অজান্তেই চিৎকার করে উঠি। আমি দেখলাম লোকটার পরনে ধবধবে সাদা পোশাক, মুখের অর্ধেক অংশ পোড়া, এক চোখ দিয়ে গড়িয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে লালা ঝরছে, হাতের নখগুলো খুব হিংস্র দেখাচ্ছে। ইনি যে কোনো মানুষ নন, ভয়ঙ্কর একটা প্রেতাত্মা, তা বেশ বুঝতে পারছি। ভয়ে আমার চোখ কপালে উঠে যায়, বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়, হাত পা থরথর করে কাঁপতে থাকে। প্রেতাত্মাটা খুব কর্কশভাবে বলে, তোর বাবাকে মেরেছি, এখন তোকে মারবো, তোর পরিবারকে নির্বংশ করে ছাড়বো। প্রেতাত্মাটার হুঙ্কার শুনে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। প্রচণ্ড ভয়, আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে বারবার ঘুরে ফিরে আমি প্রেতাত্মাটার সামনেই চলে আসছি, আর প্রেতাত্মাটা খুব ভয়ঙ্কর ভাবে হাসছে। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। বুকের ভেতরের প্রাণ পাখিটা ছটফট করছে, মনে হচ্ছে এখনই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। আমি আর এক পাও সামনে এগোতে পারছি না। প্রেতাত্মাটা বিশ্রীভাবে হেসে বলল, কোথায় পালাবি? তোর পালানোর কোনো পথ নেই। আজ এই শ্মশানে আমি তোর প্রাণ নেব। কেন এমন করছো? কেন তুমি আমার প্রাণ কেড়ে নিতে চাইছো? গ্রামের সবাইকে তুমি অতিষ্ঠ করে তুলেছ। তোমার যন্ত্রণায় রাতের বেলা কেউ ঘরের বাইরে বের হওয়ার সাহস পায় না। কেন আমাদের উপর তুমি এমন অত্যাচার করছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোর বাবা আমার অনেক ক্ষতি করেছে। তোর বাবা আমার প্রাণ কেড়ে নিয়েছে। এসব কি বলছো তুমি? আমার বাবা এমন কাজ কখনোই করতে পারে না। তোর বাবা এই গ্রামের জমিদার, ওনার যা প্রয়োজন তা তিনি ক্ষমতা প্রয়োগ করে আদায় করে নেন। উনি অন্যায়ভাবে আমার জমির ফসল দখল করে নিতে চেয়েছিল, কিন্তু আমি আমার জমি দিতে রাজি হয়নি। আমি প্রতিবাদ করেছি, তাই একদিন রাতের আধারে তিনি আমার বাড়িতে আবার আগুন জ্বালিয়ে দেন। সেই আগুনে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাই। আজ আমি তোর বাবাকে হত্যা করেছি, এখন তোকে হত্যা করে তোর বংশ নির্বংশ করব। না, আমার মেরো না, আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমার বাবার ভুলে এসেছি, তুমি আমাকে কেন দিতে চাইছো? ছেড়ে দাও আমায়। প্রেতাত্মাটা তার হাত দুটো লম্বা করে আমার দিকে বাড়িয়ে দিল, খুব শক্ত করে আমার গলা চেপে ধরল। বাঁচার জন্য আমি আকুতি মিনতি করছিলাম, কিন্তু কিছুতেই প্রেতাত্মাটার হাত থেকে ছুটতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। তারপর আমার আর কিছুই মনে নেই। সূর্যের কড়া আলো আমার চোখে পড়তেই আমি জ্ঞান ফিরে পাই। আমি এখনো বেঁচে আছি, তা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। এক পা দুপা করে এগিয়ে আমি বাড়ির দিকে হেঁটে যাই। জানি না বাড়িতে এখন কি অবস্থা। দূর থেকে দেখলাম আমাদের বাড়ির উঠোনে অনেক মানুষ জড়ো হয়ে আছে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গত রাতে প্রেতাত্মাটার কথা বলা মনে পড়ে গেল। আমি তাড়াহুড়ো করে এগিয়ে এসে দেখি উঠানে আমার বাবার নিথর দেহ পড়ে আছে। দাদু আর মা কান্নায় ভেঙে পড়েছেন। চোখের পানি আমি আর ধরে রাখতে পারছি না।
বাবার শেষ কাজ সম্পূর্ণ করে দাদু আর মাকে নিয়ে আমি শহরে চলে এসেছি। আর কোনোদিন আমরা গ্রামে যাইনি। আমি কুশল। আমার পড়াশোনা ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত স্থগিত হয়ে গেল। হঠাৎ করেই একদিন আমাদের এতিম করে আমার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিলেন। শেষ চিকিৎসা করার সুযোগও দিলেন না। বাবা মারা যাওয়ার পর পরিবারের হাল ধরার মতো কেউই না থাকায় আমাকেই পরিবারের হাল ধরতে হয়। বর্তমানে মায়ের শরীরও ভালো নেই। বাবা মারা যাওয়ার পর থেকে কেমন জানি নেতিয়ে পড়েছেন মা। আজ এই অসুখ তো কাল আরেকটা অসুখ ধরা পড়ছে। ঠিকভাবে চলতে ফিরতেও পারেন না। টুকটাক যা রান্না করে তা দিয়ে এই দিন পার করতে হয়। পরিবারের আর্থিক অবস্থাও তেমন একটা ভালো না হওয়ায় আমি আমার পড়াশোনা শেষ করতে পারলাম না। বাবার বড় ইচ্ছা ছিল আমাকে মস্ত বড় অফিসার বানাবেন। হয়তো পরিস্থিতির চাপে তার ইচ্ছেটা আর ছেলে হিসাবে আমি আর পূরণ করতে পারলাম না। তবে এই নিয়ে আমার কোনো আফসোস নেই, কেননা মায়ের দিনকাল যা যাচ্ছে, এই মুহূর্তে আমি যদি পরিবারের হাল না ধরি তাহলে পরিবারটি অকালেই ভেসে যাবে। আমার ছোট্ট একটি ভাই আছে, সেই না হয় বাবার ইচ্ছাটা পূরণ করবে। বাবা মারা যাওয়ার পর আমাদের ছোট্ট জমিতে আমি চাষ করি। বাবা থাকাকালীন কোনোদিন জমিতে হাতও দিতে দেননি। চাষাবাদের তেমন কিছুই বুঝি না। তবে গ্রামের চাচারা আমাকে চাষাবাদের কাজে অনেকেই সাহায্য করে। তারা না থাকলে আমি হয়তো জমিতে ফসলই ফলাতে পারতাম না। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই বাবা মরা ছেলের জন্য তারা অনেকই করেছেন। সারাদিন জমির চাষাবাদ করে এই রাতে বাড়ি ফিরছি। রাতের আকাশ থেকে মনে হচ্ছে বেশ ভালোই রাত হয়েছে। জানি না মা আর ভাই কি করছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। আজকে বেশ দেরি হয়ে গেল। অযথা এই অসুস্থ শরীর নিয়ে আবার মাকে কষ্ট করে উঠতে হবে। মা, ও মা, ঘুমিয়ে পড়েছো? আমি কুশল গো, দরজাটা খুলো। এত রাত করলি যে বাবা? আজ জমিতে চাষ করতে একটু দেরি হয়ে গেল মা। তারপরে আবার হাটে গিয়েছিলাম। এই ধরো, বাজারের থলেতে বেশ কিছু শাক সবজি রয়েছে, সাবধানে রেখে দিও। আমি দিঘিতে গেলাম গো মা, তাড়াতাড়ি স্নানটা করে আসি। অনেক তো রাত হয়েছে, আজ স্নান না হয় করিস না। ঠান্ডা লাগলে আর এই কাণ্ড ঘটবে। না গো মা, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। যা, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। দরজাটা খোলা রেখেই ঘুমিয়ে পড়ো, আমি আসছি। ঠিক আছে বাবা। বাড়িতে যে একটি পানির কল বসাবো তারও সামর্থ্য নেই। স্নান করার জন্য এই দিঘিটি একমাত্র ভরসা আমাদের। তাই যত রাতই হোক না কেন আমাকে সেখানে গিয়ে স্নান করতে হয়। তবে কিছুদিন আগে অন্য একটি গ্রামের একটি মেয়ের লাশ ভেসে ওঠে এই দিঘিতে। এর কারণ অবশ্য কেউই জানে না। গ্রামের সবাই বলাবলি করছে এই দিঘিটি নাকি অভিশপ্ত, তাই গ্রামে কেউ আর এই দিঘিটি ব্যবহার করে না। কিন্তু আমাদের মতো গরিব মানুষদের আর উপায় কোথায়? আমাদের যে এই দিঘিতেই একমাত্র ভরসা। 3-4 দিন হয়ে গেল এই দিঘিতে আমি অদ্ভুত কিছু লক্ষ্য করিনি। তবে আজ কেন জানি হঠাৎ করে কথাটি মনে পড়ল। কেন মনে পড়ল জানি না, তবে কথাটি মনে পড়ায় মনের ভিতরটা অস্থির হয়ে গেল। সেই ছোট্টবেলা থেকে রাত বিরেতে এই দিঘিতে স্নান করছি, কখনো এমন অনুভূতি হয়নি। কিন্তু আজ যেন মনের ভিতর কিছু লুকায়িত ভয় কাজ করছে। পরিবেশকে বেশ ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে আমার মতো পরিবেশটিও যেন ভয় পাচ্ছে কিছু নিয়ে। আকাশ ভারী হয়ে রয়েছে।
বৃষ্টি নামবে নামবে করছে, কিন্তু নামছে না। পুরো আকাশ কালো মেঘে আচ্ছন্ন। কালো মেঘের তাড়নায় চাঁদের আলো মাটিতে পৌঁছাতে পারছে না। অন্যান্য দিন শিয়াল আর ব্যাঙের ডাকে কান দুটো অতিষ্ঠ হয়ে পড়ে, তবে আজ এত রাত হলো, তারপরও একটি শব্দ শুনলাম না। মনে হচ্ছে তারাও বুঝি ভয়ে লুকিয়ে পড়েছে। আজ আর নিজ বাসস্থান থেকে তারা বের হবে না। ঝিঝি পোকাগুলোও আজ আর নেই। হঠাৎ করেই দমকা হাওয়ার স্রোত বয়ে যাচ্ছে বারবার। বাতাসের তাড়নায় যেন এক ধাক্কায় উড়িয়ে নিয়ে যাবে বহুদূর আকাশে। কিছুক্ষণ পর দিঘির কাছে আসতে মনের ভিতর সেই আতঙ্ক আরও বাড়ল। এক মুহূর্তে মনে হলো আজ আর স্নান না করি, কিন্তু এই ঘাম ঝরা অক্লান্তি ঝরা শরীরের রাতে তো ঘুমাতেই পারবো না। তাই বেশি কিছু না ভেবে পানিতে নেমে পড়লাম। অন্য দিনের তুলনায় আজ দিঘির পানি বেশ ঠান্ডা। হিমশীতল ঠান্ডা পানিতে যেন পুরো শরীর বরফ হয়ে গেল। যা ঠান্ডা পানি, আজ আর বেশি স্নান করলে নির্ঘাত 7 দিনের জ্বরে বিছানায় পড়ে থাকতে হবে। আমি আর বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি করে এক ডুব দিলাম দিঘিতে। কে হাসলো? খুব ক্ষীণ কণ্ঠস্বরে হাসির আওয়াজটি ভেসে আসলো, তবে মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে কানের কাছে এসে হাসছিল। এ কথা ভাবতেই আমার মনের ভিতর খচ করে উঠল। কিছুতেই আর পিছন ফিরে তাকাতে পারলাম না। আবারও সেই হাসির প্রতিধ্বনি, তবে এবারে আর ধীরে নয়, জোরে জোরে হাসছে। মনে হচ্ছে আমার ঠিক কানের পাশে ক্রমাগত হেসেই যাচ্ছে। এবার আমি কি করব আর বুঝে উঠতে পারলাম না। বুকে একরাশ সাহস নিয়ে পিছনে ফিরে তাকালাম। পিছনে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। পরনে সাদা শাড়ি, মুখে পোড়া আর চোখে প্রতিশোধের আগুন জ্বলজ্বল করা একটি মেয়ে দাঁড়িয়ে আছে আমার পাশেই। মেয়ে বললে ভুল হবে, যেন এক অশরীরীর আত্মা। কে? আমি কে তা জেনে তুই কি করবি? আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? ছেড়ে দাও আমাকে। এত সহজে তো তোকে আমি ছাড়বো না। বল, কেন এসেছিস সেখানে? কেন? আমার বাড়িতে তো পানির কল নেই। সারাদিন জমিতে চাষাবাদ করে এই ক্লান্ত শরীরটাকে একটু স্বস্তি দিতে এখানে এসেছি স্নান করতে। তবে আর কোনোদিন আসবো না। দয়া করে আমাকে বেরো না, তাহলে যে আমার মা আর ভাইকে না খেয়ে মরতে হবে। মা ভাইয়ের প্রতি খুব দরদ তোদের, তাই না? তবে আমাদের মতো মেয়েদের প্রতি কেন এত রাগ? কি ক্ষতি করেছি আমরা তোদের? না না না, কিছু তো করনি, কিন্তু আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। এগুলো কেন আমাকে বলছো? এখন তো তোরা ভাজা মাছটিও উল্টিয়ে খেতে পারিস না। কি করেছি তোমাদের আমরা যে তোমার আমাদের প্রতি এত রাগ? কেন জানিস না? আজ আমার এই পরিণতি তোদের জন্যই, শুধুমাত্র তোরাই দায়ী। আমাদের তোরা মিথ্যা ভালোবাসার ফাঁদে ফাঁসিয়ে রোজ রোজ অত্যাচার জুলুম করে কলঙ্কিত করে দিস, তারপর উল্লাস মনে ঘুরিস। আর গ্রামে মানুষ তা হা করে দেখে, কেউ কোনো প্রতিবাদ করে না। কারণ কি জানিস? আমরা যে মেয়ে আর তোরা পুরুষ মানুষ, তোদের হাজার দোষ মাফ, আর আমাদের করে দেয় কলঙ্কিত। কলঙ্কিত নারীদের এ সমাজ আর বাঁচতে দেয় না, কিছুতেই বাঁচতে দেয় না। কিন্তু
আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও দয়া করে। না, তুই কিছু করিসনি, তবে তোর মতো পশুর থেকেও অধম পুরুষ মানুষেরা করে। আজ তোকে ছেড়ে দিলাম, আর কোনো দিন এই দিঘিতে আসবি না, কোনো দিন না। মেয়েটির কথা শুনে তার প্রতি ভীষণ মায়া হলো। মেয়েটির কথা যে পুরোপুরি ভুল নয়, সে যা বলছে পুরোটাই সত্য। তবে এরপর থেকে আমি আর কোনোদিন এই দিঘিতে আসবো না।